ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। জে ওয়েলস উইল্ডার জুনিয়র নামটা খুবই পপুলার এবং প্রচলিত নাম। কেন জানেন? অ্যাকচুয়ালি উনি, আমরা যে ট্রেডিং করছি তার জন্যে টেকনিক্যাল অ্যানালিসিস দরকার। একটা স্টকের ঠিকঠাক পজিশন, এন্ট্রি বা এক্সিট কন্ডিশন জানার জন্য। তো এই জাতীয় একটা মানে ভাইটাল ইন্ডিকেটর উনি আবিষ্কার করেছিলেন। সবার প্রথমে উনি এটা ক্যালকুলেট করে বের করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে এটা খুবই জনপ্রিয় একটা ইন্ডিকেটর হিসেবে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে একটা মারাত্মক মার্কেট তৈরি করেছে। তাহলে অ্যাকচুয়ালি সেই ইন্ডিকেটরটা কি? এই ইন্ডিকেটরটা হলো, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ট্রেডিং ভিউয়ের চার্টেতে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স রয়েছে এবং এটাকে ইম্প্রোভাইজ করে আরও হাজারো হাজারো ইন্ডিকেটর মোটার উপর তৈরি করা হয়েছে। মোর অর লেস প্রায় সেম। তো অ্যাকচুয়ালি যে ওয়েলস জুনিয়র, মানে উইল্ডার জুনিয়র, যখন এটাকে ডিজাইন করেছিলেন তখন কি করেছিলেন সেটা আমি পরে আসছি। তো সবার প্রথমেই এই অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্রেংথ ইন্ডেক্সটা হচ্ছে এই যে এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাওয়া যাচ্ছে, প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে কারেন্ট ক্যান্ডেল, এটা ডে চার্ট। তো ডে চার্টে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে কারেন্ট ক্যান্ডেলের স্ট্রেংথ কতটা, রিলেটিভলি কতটা হাই অর লো, এটা বোঝানোর জন্যই কিন্তু এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স একটা সূচক তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো এটা দিয়ে কি কি বোঝা যেতে পারে? এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স দিয়ে অ্যাকচুয়ালি যেটা বোঝা যেতে পারে সেটা হলো মার্কেট মুমেন্টাম বোঝা যেতে পারে। একটা মার্কেটের মুমেন্টামটা কীরকম সেটা বোঝা যেতে পারে এই স্ট্রেংথ ইন্ডেক্সটা দিয়ে। ঠিক আছে? আর কি কারণের জন্য আমরা এটাকে ইউজ করি? আমরা মার্কেট মুমেন্টামটাকে ক্যাচ করবার জন্য রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ব্যবহার করি এবং একটা প্রাইস রিভার্সাল আসছে কিনা সেটাকে জাজমেন্ট করার জন্য বা তার প্রেডিকশন করার জন্য রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ব্যবহার করি। বেসিক্যালি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স কিন্তু মোমেন্টাম অসিলেটর ইন্ডেক্স ছাড়ার কিছু না। একটা মোমেন্টাম অসিলেটরের মতো এ একটা কার্ভ তৈরি করে। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে মোমেন্টাম এটা দেখাচ্ছে। এখানে যদি আমি এটাকে বাড়িয়ে নিই, একটু যদি কমিয়ে নিই, দেখা যাচ্ছে এর ভ্যালুটা কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে। আমরা জেনারেলি এটাকে জিরোর থেকে কাউন্ট করি, জিরোর থেকে জিরোর থেকে কাউন্ট করি এবং এটা উপরের দিকে চলতে চলতে থাকে। তো ঠিক আছে, 100 পর্যন্ত, 0 to 100 এখানে বাড়তিগুলো দেখা যাচ্ছে, কিন্তু 0 to 100 এটা যে প্রাইস রেঞ্জের মধ্যে কাজ করে, প্রাইস রেঞ্জ নয় মোমেন্টাম রেঞ্জের মধ্যে কাজ করে, 0 to 100 এই জাতীয় প্রাইস রেঞ্জের মধ্যে এটা কাজ করে। আমরা এইটুকুটাতে মোটামুটি সেট করে নিয়েছি, তো পুরোটাই দেখা যাবে। অ্যাকচুয়ালি কিন্তু 90-র ওপরে আর আমাদের দেখা লাগে না। যা যেটুকু হয় ওই 80 থেকে 84, 85 এই পর্যন্ত হতে পারে। এখানে হাইয়েস্ট একটা মোমেন্টাম দিয়েছে কত, 82, 83 এই অনুযায়ী। তো ঠিক আছে, তো ক্লাসিক্যালি এটাকে ডিজাইন করা হয়েছিল 0 থেকে 100 পর্যন্ত একটা মোমেন্টাম দেবে এবং অসিলেট করবে। মানে যে ভ্যালুটার ওপরে এই ইন্ডিকেটরটা তৈরি সেটা 0 to 100 এটা অসিলেট করবে। মানে একবার 0-র কাছে আসবে, একবার 100-এর কাছে আসবে। দেখতেই পাওয়া যাচ্ছে একবার 0-র কাছে এসেছে, মানে নিচের দিকে নেমে এসেছে, আবার বাঁকতে বাঁকতে আবার কিন্তু ওপরের দিকে 100-র কাছাকাছি লেভেলে উঠে গেছে। তাহলে এটা একটা মোমেন্টাম দেখাচ্ছে। এখন মোমেন্টাম বলতে কি দেখাচ্ছে? মোমেন্টাম দেখাচ্ছে বলতে যে যখন এটা ওপরের দিকে বেরিয়ে যাচ্ছে তখন এটাকে বলা হচ্ছে
ওভারবট, মানে স্টকটা একটা ওভারবট কন্ডিশনে চলে গেছে। আর যখন নিচের এরিয়াতে এটা দেখাচ্ছে, নিচের এরিয়াতে এই জায়গায় এরকম একটা জায়গায় যখন দেখাচ্ছে, তখন দেখা যাচ্ছে এটা ওভারসোল্ড হয়ে গেছে, মানে স্টকটা ওভারসোল্ড হয়ে গেছে। তো ওভারবট হয়ে গেলে কি হয়? ওভারবট হয়ে যাওয়া মানে হচ্ছে এখানে সাপ্লাই প্রচুর, সকলে সেল করবে বলে বসে আছে, প্যানিক সেলিং স্টার্ট হয়ে গেছে, আর ডিমান্ড কিন্তু লো। ডিমান্ড লো সেই কারণের জন্যেই হায়ার প্রাইসে কেউ বিড ধরতে চাইছে না, সবাই লোয়ার প্রাইসে বিড ধরছে এবং প্রাইসটাকে নিচের দিকে নামিয়ে নামিয়ে আনার চেষ্টা করছে। ঠিক আছে, এই যে একটা ব্যাপার যে ওভারবট জোনেতে সাপ্লাই হাই হয়ে যায় আর ডিমান্ডটা লো হয়ে যায়। ঠিক আছে, আর এখানে মোমেন্টামটাও লো হয়ে যায়। আর যে উপরের দিকে মোমেন্টাম বলতে উপরের দিকে তো একটা গ্রোথ ছিল, যে প্রাইস গ্রোথ আসছে, তো প্রাইস গ্রোথটাই উপরের দিকে যখন যাচ্ছে তখন প্রাইস গ্রোথটা কিন্তু আর যাচ্ছে না। ঠিক আছে, এটা ওভারবোটে যখন চলে গেছে, ওভারবোট জোনে যখন চলে গেছে তখন কিন্তু প্রাইসটার আর গ্রোথ হচ্ছে না। তো এই মোমেন্টামটা স্টপ হয়ে গেছে, যে প্রাইস ইনক্রিজের একটা যে মোমেন্টাম ছিল সেটা স্ট্যাগন্যান্ট হয়ে পড়েছে এবং একটা কনসলিডেশন বা স্ট্যাটিক কন্ডিশনে চলে গেছে। ঠিক আছে, আর যখন নিচের দিকে আসছে তখন এটা ওভারসোল্ড জোনে চলে গেছে। ওভারসোল্ড জোন বলতে কি, স্টকটার ডিমান্ডটা হাই, প্রচুর হাই ডিমান্ড, প্রচুর হাই হয়ে গেছে, বাট সাপ্লাই কিন্তু সেই অর্থে নেই, সাপ্লাই কিন্তু লো হয়ে গেছে। সাপ্লাই লো হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, এখানে অনেকেই লোয়ার প্রাইসে কিনবার জন্যে বিড ধরছে, কিন্তু সেই লোয়ার প্রাইসে বেচবার জন্য কিন্তু লোক নেই। ঠিক আছে, তো সেই কারণের জন্য এখানেও একটা এক্সহশন তৈরি হচ্ছে। এটা হচ্ছে ওভারসোল্ড এরিয়া। সেলারদের হাতে যত এক্সেস স্টক ছিল সব বেচে দেওয়া হয়েছে, মানে ধরে নেওয়া হচ্ছে মার্কেটে এই মুহূর্তে আর কোনো স্টক পড়ে নেই যেটা বেচে দেওয়া যেতে পারে। তো এরকম একটা কন্ডিশনে কি হবে, বায়ার্স আবার বাধ্য হবে উপরের দিকে বিড ধরে প্রাইসটাকে ঠেলতে ঠেলতে উপরের দিকে নিয়ে যেতে। এই হলো ওভারবট এবং ওভারসোল্ড জোনের ফান্ডা। তো ঠিক আছে, এটা ধরে আমরা কিভাবে ট্রেড করব, না একটা স্টক যখন ওভারসোল্ড জোনে চলে আসবে, তো ওভারসোল্ড জোনে চলে আসলে তখন ওভারসোল্ড জোন থেকে যখন আবার ব্যাক করতে শুরু করবে, ব্যাক করতে তো পারবেই, ব্যাক করতে তো হবেই, ব্যাক না করলে তো বিজনেস বন্ধ হয়ে যাবে, তখন বায়ার্সরা কিন্তু হায়ার প্রাইসে বিট ধরে ধরে কিন্তু তারা এগিয়ে যাবে, হায়ার প্রাইসে বিট ধরবে এবং বিট ধরে ধরে তারা এগিয়ে যাবে। তো এইরকম একটা জায়গা তৈরি হয়েছে, এটাকে আমি জাস্ট একবার রিসেট করে নিই। রিসেট করে নিলে ওভারসোল্ড বলতে এই জায়গাটাকে, ওপরের রেঞ্জটাকে বোঝানো হচ্ছে, এটা ওভারসোল্ড, এবং এই ওভারসোল্ডে গিয়ে কিন্তু কেনাটা বন্ধ হয়ে যায়, আর এই ওভার বটে গিয়ে কেনাটা বন্ধ হয়ে যায়, একদম সমস্ত কিছু কিনে নেওয়া হয়েছে, আর ওভারসোল্ডে গিয়ে সমস্ত কিছু বেচে দেওয়া হয়েছে, এরকমই ধরে নেওয়া হয়। ওভার বট হয়ে যাবার পরে কি হবে, ওভার বট হয়ে যাবার পর বায়ার্সরা তখন এবারে প্রাইসটাকে নিচের দিকে আনতে চেষ্টা করবে, মানে সেলাররা তখন আর স্টকটাকে ধরে রাখতে চাইবে না, তখন নিচের প্রাইসে স্টকটাকে ছাড়তে শুরু করবে। সুতরাং যে সেল মোমেন্টাম আবার নতুন করে তৈরি হবে, মানে প্রাইস নিচের দিকে পড়তে শুরু করবে আর নিচের প্রাইসে স্টকটা অ্যাভেলেবল হবে ওভারবট জোন থেকে যখন ব্যাক করে আসবে। হ্যাঁ, কিন্তু এখানে চার্টে দেখা যাচ্ছে ওভারবট জোন থেকে নামতে নামতে এসে পুরোপুরি আবার জিরোতে না ফিরে এসে, মানে একদম ওভারসোল্ড জোনে না এসেও আবার উপরের দিকে উঠে গেছে। হ্যাঁ, উঠেছে, কিন্তু হয়তো দেরি করে, বারবার উঠতে 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 কারোর হাতে কিছু স্টক থেকে গিয়েছিল। ঠিক আছে, তারা তখনও চেষ্টা করেছে প্রাইসটাকে উপরের দিকে ঠেলে নিয়ে যাবার। তো যাই হোক, টেকেনি, আস্তে আস্তে কিন্তু নিচের দিকে সবাই বেচে দিয়েছে এবং স্টক প্রাইসটা ওভারসোল্ড জোনের আন্ডারে চলে আসছে। তাহলে এখন কি হবে আগামী দিনে? আগামী দিনে মোমেন্টাম আসতে বাধ্য, এখানে বায়ার্সরা কিন্তু হায়ার প্রাইসে বিড ধরতে বাধ্য এবং স্টক কিন্তু উপরের দিকে একটা মোমেন্টাম নিতে বাধ্য, একটা প্রাইস মোমেন্টাম আসবে আগামী দিনে, যেটা উপরের দিকে স্টক প্রাইসকে নিয়ে যেতে চাইবে। তো এই ওভারসোল্ড এরকম করার জন্য যে টেকনিক্যালি যে ব্যাপারটা এখানে রাখা হয়েছে, এর ইনপুটটা কি? অটোমেটিক্যালি একটা ইনপুট দেওয়া থাকে, অটোমেটিক্যালি ইনপুটের মধ্যে এখানে দেওয়া থাকে হায়ার টাইম ফ্রেম, এটা অটোমেটিক, মানে চার্টে যে টাইম ফ্রেমটা দেওয়া আছে সেটাই। এর লেংথ যেটা দেওয়া থাকে, লেংথ বলতে কটা ক্যান্ডেল মাঝখানে রেখে কাজ হবে, মানে ডে ক্যান্ডেলই ধরি, 14 করা হয়েছে, 14 ডেজ, মানে একটা মুন সাইকেল,
এটাও খুব মানে জ্ঞান টাইম সাইকেল, অনেকেই হয়তো এটা ট্রাস্ট করবে না, বাট এটা মুন সাইকেল 14 ডেজের। সোর্স হিসেবে নেওয়া হচ্ছে যে ক্লোজিং প্রাইস, একটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এটাকেই সোর্স হিসেবে নেওয়া হচ্ছে। আর ইন্ডিকেটর লাইনটাকে দেখা যাবে বলে 2 করে নেওয়া হয়েছে, কেউ কমিয়ে এটাকে সরু করে নিতে পারে। তো আমার 2 পছন্দ, তাই 2 রেখেছি। আরেকখানা ইন্ডিকেটর এখানে রাখা হয় HTF লাইন, সেটা আমি খুব একটা কাজে লাগে বলে আমার তো লাগে না, সেই কারণের জন্য আমি অফ করে দিয়েছি। সুতরাং আমার ভিডিও দেখে যারা RSI নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাদের এই HTF কালার বা HTF লাইনটাকে নিয়ে কাজ করার কোনো দরকার নেই। ঠিক আছে? হতে পারে মাঝখানে এটা রাখলে হয়তো কিছু এন্ট্রি এক্সিট পাওয়া যেতে পারে। যায় না নয়, যায়। টুকটাক টাইমে আমিও কাজ করেছি, কিন্তু খুব একটা দরকার করে না। যেটা আমি শিখিয়ে দেবো যে এই ভিডিওটা দেখবার পরে আর এটা কাজে লাগবে বলে খুব একটা মনে হচ্ছে না। এরপর স্টাইলটা কি হচ্ছে, এখানে কালার দিয়েছে, কালার চুজ করে নেওয়া যায়। এখানে কালার ছিল, আমি কালারটাকে হাইড আউট করে দিয়েছি। এখানে কোথায় ছিল কালার? হ্যাঁ, এই জায়গাতে তো কালার থাকার কথা। প্লট, প্লটেতে, এই যে এখানে, এখানে এই প্লটেতে কালার দিলে, এখানে যদি আমি ওকে করে দিই তাহলে কিন্তু ওটা এসে যাবে। ঠিক আছে? তো এটা আমার লাগছে না, সেই কারণের জন্য এটা আমি অফ করে রেখেছি। আপার ব্যান্ড বলতে এই যে ওপরের লাইনটা দেখাচ্ছে আপার ব্যান্ড, এখানে করা আছে 60, কিন্তু অ্যাকচুয়ালি এটা 60 কিন্তু নয়। অ্যাকচুয়ালি এটা যিনি বানিয়েছিলেন তিনি এটাকে রেখেছিলেন 70। মানে যখন এখানে মোমেন্টামটা 70-র ওপরে যাচ্ছে, তখন কিন্তু বলা হচ্ছে এটা ওভারবট জোনের আন্ডারে প্রবেশ করছে। আর এটা কিন্তু কমতে কমতে যখন এটা 30-তে যাচ্ছে, যখন 30-তে যাচ্ছে, 30-র নিচে চলে যাচ্ছে, তখন বলা হচ্ছে ওভারসোল্ড জোনের মধ্যে চলে গেছে। তো এটাই হচ্ছে আইডিয়াল কন্ডিশন। জাস্ট একটা ইন্ডিকেটার, মানে RSI ইন্ডিকেটার আপনি চার্টে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই 70 30, 70 আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড হলো 30। 70 30 মানেই হচ্ছে 70 আপ, মোমেন্টাম 70 আপ, মানে স্টক কিন্তু ওভারবট জোনে চলে গেছে। আর 30-র নিচে মোমেন্টাম মানে হচ্ছে এটা ওভারসোল্ড জোনের আন্ডারে চলে এসছে। তো এটা নিয়ে আমাদের কি কাজ হতে পারে? এগুলো কপি বুক। এখন এটা ভুলে যান, এটাকে ভুলে যান। এটাকে ভুলে গিয়ে এখানে আমি যেটা ব্যবহার করি সেটা হলো একদম এই 70টাকে কমিয়ে দিন, 70টাকে কমিয়ে কমিয়ে একদম 60-তে নিয়ে চলে আসুন। আর এই 30টাকে বাড়িয়ে বাড়িয়ে 40-তে নিয়ে চলে যান। মাঝখানে পড়ে রইল 40, লোয়ার ব্যান্ড, আপার ব্যান্ড 60, মাঝে একটা রেঞ্জ পড়ে আছে 50। এটাকে ওকে করে দিচ্ছি, এইভাবেই বসানো ছিল, সুতরাং এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা কারেকশানও করছি না। ঠিক আছে? এবার এখানে কি করা হয়েছে, এখানে 50-তে একটা লাইন আমি ড্র করে নিয়েছি। 50-তে একটা লাইন ড্র করে নিয়েছি। এখান থেকে হরাইজন্টাল লাইন একটা সিলেক্ট করে নেবেন, হরাইজন্টাল লাইন সিলেক্ট করে নিয়ে তারপর এখানে 50-তে এখানে বসিয়ে দেবেন। এবার এটা একদম এক্স্যাক্টলি 50-তে বসানো আছে মিডিল লাইনটা। ঠিক আছে? এইটুকুটাকে বুঝতে পারলে কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে? ওই 70-এর উপরে গেলে ওভারবট আর 30-র নিচে গেলে ওভারসোল্ড, এই ওভারবট আর সোল্ড এই কন্ডিশনটাকে একদম পুরোপুরি ভুলে যান। তো মার্কেটের মোমেন্টামটাকে আমরা কি করতে পারি? তো এখান থেকে ধরা যেতে পারে যে আমরা বাই সিগন্যাল জেনারেট করব। তো বাই সিগন্যাল কিভাবে ধরব? তো এটা ধরার জন্য মোটামুটি লেভেলে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে স্টকের একটা জায়গাতে গেলে বোঝানোটা ইজি হবে। স্টক প্রাইস এখান থেকে ধরছি, স্টক প্রাইস এখান থেকে ধরছি, এটা 50, এই জায়গাটা হচ্ছে 40। ঠিক আছে? এই যে লোয়ার ব্যান্ড এটা কত, এটা 40। তাহলে 40-এর নিচে এটা নেমে গেছিল, 40-এর নিচে নেমে গেছিল। এখন 40 থেকে উঠতে শুরু করেছে। ভালো করে খেয়াল করবেন, 40-এর পর থেকে এটা উঠতে শুরু করেছে। ঠিক আছে? তার মানে 40-এর পর থেকে উঠতে শুরু করেছে, কত দূর পর্যন্ত উঠবে? তো বলেছিলাম 80 পর্যন্ত হলে যথেষ্ট, 80 82 84 85 এনাফ, ম্যাক্সিমাম 90, এর বাইরে কিন্তু আর ওঠে না। তাহলে 40 থেকে 80 পর্যন্ত মোমেন্টামটা উপরের দিকে উঠতে পারে।
ঠিক আছে? তো এই রকম যখন মোমেন্টাম ওপরের দিকে উঠছে তখন আমরা কি বলছি, যে এটাকে আপ ট্রেন্ড বলে বলছি, আপ ট্রেন্ড বলে বলছি। কিন্তু যখন দেখা যাচ্ছে যে ওপরে 60-এর ওপরে কপি বুক যদি টেকনিক্যাল অ্যানালিসিস করা হয়, সেখানে কিন্তু প্রাইস অ্যাকশন করে দেবে বিগ প্লেয়ার্স যারা রয়েছে। কারণ কি, ছোট ট্রেডাররাও কপি বুক ট্রেডিং জানে, ইনস্টিটিউশনগুলোও কপি বুক ট্রেডিং শেখাচ্ছে, এবং নানাভাবে কপি বুক ট্রেডিংটা সকলে জানে। তার শুধুমাত্র অপারেটররাই জানে না, এটা তো হয় না। তাহলে অপারেটররাও জানে, আর ইনস্টিটিউশনাল ট্রেডাররাও জানে, বিগ প্লেয়ার্সরাও জানে, রিটেলাররাও জানে, সকলে জানে। সুতরাং কপি বুকের বাইরে আমাদেরকে ফুটপ্রিন্ট ফলো করতে হবে। জায়ান্টদের সঙ্গে লড়তে গেলে, মানে মার্কেট কারা কন্ট্রোল করে? জায়ান্টরা কন্ট্রোল করে। তো কন্ট্রোল করতে গিয়ে জায়ান্ট না হয়ে যদি মার্কেট কন্ট্রোল করার চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্লপ হয়ে যেতে হবে। মার্কেট প্রতি মুহূর্তে রিভেঞ্জ নিয়ে নেবে। সুতরাং ফ্লো অ্যাকর্ডিং টু ট্রেন্ড। তো সেই ট্রেন্ডটাকে আমাদেরকে ধরতে হবে একদম। এই যেটা আমি শেখাচ্ছি এটাও মানে অনেক পপুলার হয়ে গেছে। যখন আমি প্রথম আরএসআই ধরে ট্রেড করতে শুরু করেছিলাম কপি বুক, তখন সেক্ষেত্রে বারবার মানে ফ্লপ হয়েছে, বারবার ফ্লপ হয়েছে। ওভারসোল্ড জোনে মানে গেছে, স্টক ঘুরেছে, দেখতেই পাওয়া যাচ্ছে স্টক ঘুরেছে, যাবার পর এখানে মানে ওয়েট করছি যে স্টক উপরের দিকে যাবে। তো উপরের দিকে গিয়ে 2-3 দিন দেখলাম, 2-3 দিন দেখার পরে দেখা গেল যে নেই, কিচ্ছুই নেই, কোনোভাবেই আসছে না। এটা কোনোভাবে উপরের দিকে উঠেছে, ঠিক আছে, কিন্তু তারপরেও দেখছি এখানে উঠছে না, সেরকম ধরনের মোমেন্টাম খুব একটা নেই, কারণ এখানে তো রেজিস্ট্যান্স জোন আছে, উঠেই বা কী করবে? সুতরাং এইটুকু প্রফিট নিয়েই আর লাভ কি? ঠিক আছে? তো সেই কারণের জন্য ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসলাম। তো এইভাবে মোমেন্টামটাকেই ধরতে পারলাম না প্রথম প্রথম। তো তারপর থেকে এটা পুরোপুরি একটা জিনিস ভাঙচুর সবসময় করতাম, সেটা হলো যে একটা ইন্ডিকেটর পেলে সেই ইন্ডিকেটরটাকে আমার সঙ্গে কিভাবে শ্যুট করে, তার জন্য ভাঙাচোরা করা হতেই পারতো। তো 70 আপ গেলে যদি ওভারবট হয়ে যায়, আমি দেখলাম 70 আপ যখন হবে তার আগের স্টেজেতে, মানে 65 বা 60-তে যদি আমি একটা লিমিট লাগিয়ে রাখি, তাহলে ওখানটাতে ঢুকছে সেটাতে আমি অ্যালার্ট হয়ে যাব, তখন তাহলে আর কিনবো না, ওখানে সেল করে দেবো। ঠিক এইভাবেই ভেবেছিলাম। কিন্তু পরে দেখা গেল যে না, এইভাবে কিন্তু কোনো মোমেন্টামকে ধরা যাচ্ছে না। কেন, সেটা পরে পরিষ্কার হয়ে যাবে। সুতরাং এখন শুধু এইটুকুতে মাথায় রাখতে হবে যে 40-র ওপরে যদি যাওয়া হয়, 40 থেকে 80 পর্যন্ত আপ ট্রেন্ড, কিন্তু যখন 60 থেকে 80 পর্যন্ত, মানে এই জায়গায় 60 টু 80 বা এখানে 60 টু 80-র দিকে যখন যাচ্ছে, তখন কিন্তু স্ট্রং আপ ট্রেন্ড। দেখে দেখে যান, 60 থেকে 80 প্রাইস কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। ঠিক আছে? আমি একটা ট্রেন্ড লাইন ছোট্ট মতো এখানে ড্র করবার চেষ্টা করছি, 60 টু 80। তো প্রাইসটা কোন দিকে গেল? এবার এইটাকে আমি তুলে নিয়ে গিয়ে, এটা তো ওখানে যাবে না, উম, এটা একটা, তো সেম ট্রেন্ড লাইন আমি এই জায়গায় বসানোর চেষ্টা করছি। সেটা কি না, এইখান থেকে এই পর্যন্ত। তো প্রাইস আপ হয়েছে যখন কিন্তু উপরের দিকে গেছে, তখন স্ট্রং আপ ট্রেন্ড। তার মানে 60-র পরেতে এন্ট্রি নিলে, 60-র মোমেন্টাম যখন 60 আপ, তখন এন্ট্রি নিলে প্রাইস অতি অবশ্যই বাড়বে। বারবার দেখা গেছে এখানে 60-র ওপরে গেছে, প্রাইস বেড়েছে, একটু নামিয়ে দিলেই দেখা যাবে এখানে এন্ট্রি নিলে এখানেও প্রাইস কিন্তু বেড়েছে। 60-র ওপরে প্রাইস মুভ করেছে বেশি, ঠিক আছে, এখান থেকে প্রাইস এই জায়গায় মুভ করে গেছে। এটা এক্স্যাক্টলি টানলে এরকম একটা জায়গায় দাঁড়াবে, ঠিক আছে। তো এখানে প্রাইস কিন্তু দেখা যাচ্ছে আবার এটা ফ্ল্যাট কন্ডিশনে চলে গেছে, প্রাইস ফ্ল্যাট কন্ডিশনে চলে গেছে, কিন্তু প্রাইস কিন্তু এই জোনেতেই আছে, ওভারবোট জোনেতেই আছে, ঠিক আছে। তাহলে মোমেন্টামটাকে আমাদেরকে ধরতে হবে, তাহলে স্ট্রং আপ ট্রেন্ড। এখন তাহলে যেটা বলা হচ্ছিল যে কতক্ষণ থাকবো, সেটা নিয়েও কথা বলবো। আপাতত এখন ট্রেন্ডটা বুঝে নেওয়া যাক। ট্রেন্ডটা হলো, তার মানে 40 থেকে যখন মোমেন্টাম ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তখন আপ ট্রেন্ড, এবং 60-র ওপরে যখন মুভ করছে মোমেন্টাম, তখন সেটা স্ট্রং আপ ট্রেন্ড। আবার এখানে যদি 60 থেকে নিচের দিকে ঘুরতে শুরু করে, আমরা একটু যাই, 60 থেকে নিচের দিকে যখন ঘুরতে শুরু করে তখন কিন্তু ডাউন ট্রেন্ড, ঠিক আছে। কিন্তু যখন 60-র পরে এটা একদম 40 থেকে নিচের দিকে নেমে চলে আসছে,
যখন 40 থেকে নিচের দিকে নেমে চলে আসছে তখন কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড, তখন প্যানিক সেলিং স্টার্ট হয়ে গেছে। স্ট্রং ডাউন ট্রেন্ড মানে প্যানিক সেলিং স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে মার্কেটটাকে আমাদেরকে ধরে নিতে হবে। আর যদি এখানে 40 to 60-র মধ্যে প্রাইসটা আপস অ্যান্ড ডাউনস করছে, 40 to 60, এখানে কত হয়েছিল 40, এখান থেকে কোথায় গেছে প্রাইস 60-র কাছে পিঠে, তো প্রাইস এখানে কি হয়েছে, প্রাইস ফ্ল্যাট, প্রাইস কিন্তু ফ্ল্যাট এই জায়গাতে। ঠিক আছে, তখন কি হচ্ছে, কনসলিডেশন স্টেট, মানে সাইডওয়েজ দেখাচ্ছে। ঠিক আছে, এইটুকু যদি মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া যায় তাহলে আমাকে এবার চার্টটা একবার রিসেট করে নিতে হবে। রিসেট করে নিলে মোটামুটি আমরা এটা দেখাতে পারবো। ঠিক আছে, এবারে এখানে আমরা একটা বাই সিগন্যাল জেনারেট করার চেষ্টা করব। তো এত কিছুর পরে, এত কিছু দেখানোর পরে বাই সিগন্যাল জেনারেট করতে গেলে এখানে একটু খুঁজতে হয়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 50 লাইন টেনেছিলাম, এটার কথা তো আর বলা হলো না এখানে। মানে 50 যে মিড জোন লাইন, এই মিড জোন লাইনটার আমাদের কাজ কি? প্রথমে দেখা গেল প্রাইস ওভারসোল্ড জোনে গেছিল, সেখান থেকে প্রাইস 40 ক্রস করে উপরের দিকে উঠে আসলো। ঠিক আছে, 40 ক্রস করে উপরের দিকে উঠে এসছে, এখানে একটা পিন বার দেখিয়েছিল, মানে পিন বার কনফার্ম করছে। এই যে এখানে একটা পিন বার, এই পিন বারটা কি কনফার্ম করছে, এই পিন বারটা কনফার্ম করছে রিভার্সাল প্যাটার্ন একটা আসতে পারে। তো রিভার্সাল প্যাটার্ন অবশ্যই এসেছে। তো দিয়ে দেখা যাচ্ছে কি এটা উপরের দিকে গেছে, 40 উপরে ছাড়িয়ে উপরের দিকে গেছে, মোমেন্টাম 40 ছাড়িয়ে গেছে। ঠিক আছে, এখানে 40 ছাড়িয়ে গেছে, তার মানে এখন আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। কীরকম জায়গায় এন্ট্রি নেব না, এই যে পিন বার ক্যান্ডেল তার হায়ার প্রাইসে আমরা এন্ট্রি নিলাম। ঠিক আছে, যদিও এখানে ব্যাক করে এসে সাপোর্ট নিচ্ছে না, নিলে ভালো হতো। যদি এইখানে 40 লেভেলেতে আবার ব্যাক করে এসে সাপোর্ট নিত তাহলে বেটার হতো, কিন্তু যেহেতু এটা বড় ক্যান্ডেল, এর ভলিউমটাও বড়ই ছিল, তো সেই কারণের জন্যে আমরা এটাকেই কনসিডার করে নিয়েছি। ঠিক আছে, এটাকে কনসিডার করে নেবার পর এই জায়গাতে যদি আমরা এন্ট্রি নিয়ে ফেলি, কারণ আপ ট্রেন্ডে এন্ট্রি নিয়েছি, তাহলে আমাদের স্টপ লস হবে প্রিভিয়াস ক্যান্ডেলের যেটা লো পয়েন্ট তার থেকে 2-3 পয়েন্ট নিচে। ঠিক আছে, তো এই জায়গাতে আমরা স্টপ লস মাথায় রেখে লং এন্ট্রি করলাম, কারণ এটা ওভারসোল্ড থেকে যাচ্ছে। সুতরাং আইদার এটা ব্যাক করে চলে আসবে, স্টপ লস হিট করবে, আদারওয়াইজ এটা উপরের দিকে যাবে। তো দেখা গেল এটা প্রাইস এখান থেকে একটা সময় পর্যন্ত উপরের দিকে গেছে। তো এই যেতে যেতে যখন 50 লাইন ক্রস করছে, 50 লাইন ক্রস করলো যখন, তখন কি হলো, 50 লাইন ক্রস করেছে এবং এটা কিন্তু একবার ঘুরে এসে 50 লাইনকে সাপোর্ট করেছে, মানে এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা সাপোর্ট, মানে কি বলবো এটাকে, সাইডওয়েজ দেখা গেছে। কিন্তু সাইডওয়েজ দেখা গেলেও এইবার এখান থেকে সরে যায়, এই জায়গাতে যেটা তৈরি করেছে, কি তৈরি করেছে, এটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করেছে। তাহলে কি শেখানো হয়েছিল, একটা ট্রেন্ড মার্কেটে যদি ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়, লাল, নীল, হলদে, সবুজ, যা খুশি তৈরি হোক না কেন, তাহলে কি হবে, তার নেক্সট ক্যান্ডেলে আবার ট্রাঞ্চিং করা যায়, আবার এন্ট্রি নেওয়া যেতে পারে। এটা আমরাও শিখেছিলাম। আবার এখানে যদি আমরা 5% ক্যাপিটাল কাজে লাগাই, তাহলে এখানে আর 5% ক্যাপিটাল আমরা কাজে লাগাতে পারি। এবং দেখা গেল তার পরের দিনেতে প্রাইস কিন্তু এখানে পরিষ্কার ওভারবট জোনেতে চলে গেছে, ওভারবট জোনেতে চলে গেছে। তো এখন এই যে ওভারবট জোনেতে চলে গেছে, তো এখন এর স্টপ লস কোথায় দেবো, স্টপ লসটা তখন আমার বেড়ে গিয়ে প্রিভিয়াস ক্যান্ডেল বা মাদার ক্যান্ডেলের নিচে দেওয়া যেতে পারে, অথবা এই যে এখানে একটা ইনসাইড বার হয়েছিল দুটো ক্যান্ডেলে, দুটো ইনসাইড বার ক্যান্ডেল মাদার এবং চাইল্ড ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের নিচে আমরা একটা স্টপ লস দিতে পারি। তো এরপর এখান থেকে ট্রাঞ্চিং করার পর দেখা যাচ্ছে যে প্রাইস কিন্তু ওভারবট জোন থেকে আবার কারেক্টিভ মোডে ব্যাক করে এসেছে, কারেক্টিভ মোডে ব্যাক করে এসেছে। এবার যদি কেউ এখান থেকে বেরিয়ে চলে আসতে চায়, বেরিয়ে চলে আসতে পারে, আদারওয়াইজ ট্রেল করতে পারে, আদারওয়াইজ ট্রেল করতে পারে, এবং ট্রেল করতে করতে যদি ঠিকঠাক মতো লেভেলে সে স্টপ লস দিতে পারে, যদি ঠিকঠাক লেভেলে স্টপ লস দিতে পারে, তাহলে কিন্তু ট্রেডটা ধরা রয়ে যাবে। এইখানে আসছে মানেই
যদি এটা 50 টাচ করে যেত, যদি ঘুরে আসতে আসতে 50 লাইন টাচ করে যেত, তাহলে কিন্তু বেরিয়ে চলে আসাটাই উচিত ছিল। 50 লাইন টাচ করে গেলে আবার এরকম একটা জায়গায় চলে আসবে, প্রফিট মিনিমাইজ হয়ে যাবে, সেই সময় বেরিয়ে চলে আসা উচিত। কিন্তু যখন দেখা যাচ্ছে 50 লাইন টাচ করছে না, আস্তে আস্তে প্রাইস ঘুরতে শুরু করেছে, তখন কিন্তু আবার যখন 60 লেভেল ক্রস করেছে, তখন সেই ক্যান্ডেলেতে কিন্তু আবার ট্রানচিং নেওয়া যেতে পারে, কারণ এটা আবার আপ ট্রেন্ড দেখাবে। আবার প্রাইস কিন্তু ওপরের দিকে বেড়েছে বেশ কিছুটা, তারপর আবার ফ্ল্যাট গেছে, মোমেন্টাম ফ্ল্যাট, এবং প্রাইসও কিন্তু ফ্ল্যাট। তারপর আবার কারেক্টিভ মুডেতে আসছে, কিন্তু 50-র কাছেতে যায়নি। তো 50-র কাছে যখন যায়নি, এখানে প্রফিট বুকিং হয়েই যেতে পারে। এখান থেকে প্রফিট বুকিং করে নেওয়া যেতেই পারতো। 657, আর এই জায়গাতে যখন এন্ট্রি নেওয়া হয়েছিল 557ই ধরি না, 557, 657, পাক্কা 100, মানে একটা স্টকে 100 টাকা প্রফিট। তো এটা তো হয়েই গেছিল। কিন্তু যখন দেখা গেল যে 50 টাচ করেনি, একটা স্ট্র্যাটেজি মেনে তো কাজ করতে হবে, মানে ডিসিপ্লিনড ওয়েতে ট্রেড করলে তবে সাকসেস আসে। আর এটা তো মানে লং বাই করা হয়েছে, কাজেই ফাইন লাগার তো কোনো ব্যাপার নেই। ঠিকঠাক মতো স্টপ লসটা দিয়ে গেলেই হচ্ছে। তো ঠিকঠাক স্টপ লস দিতে গেলে এখানে আগের যে লোয়ার লেভেলটা রয়েছে, এই লোয়ার লেভেলটার থেকে 1-2 টাকা বা 3 টাকা নিচে এখানে একটা স্টপ লস প্লট করে রেখে দেওয়া যাক না। কারণ এই জায়গাতেই এর থেকে নিচে আমরা এন্ট্রি নিয়েছি, ঠিক আছে? এখানে 557-তে এন্ট্রি নিয়েছি, আর আমরা এখানে 590-এতে স্টপ লস দিয়েছি। তো এবার দেখা যাক না এখানে কতটা নিচের দিকে নামতে পারে। তো যদি এখানে চলে আসে ফিরে, স্টপ লস হিট করে যাবে, তাহলে আমরা বেরিয়ে চলে যাব। আদারওয়াইজ আবার কিন্তু এটা ওভারবট জোনেতে গেছে, মানে 60 টাচ করে ওপরের দিকে যাচ্ছে। ওপরের দিকে যাচ্ছে মানে এই জায়গাতে আমরা আবার কিন্তু 5% এন্ট্রি নিতে পারি। 5% এন্ট্রি নেবার পর তারপর কিন্তু স্টক প্রাইস আবার দীর্ঘক্ষণ দেখা যাচ্ছে, দীর্ঘক্ষণ মানে দীর্ঘদিন ধরে, কতগুলো ক্যান্ডেল মানে গোনা যাবে না, উপরের দিকেই গেছে প্রাইস। তো প্রাইস এই পর্যন্ত উপরের দিকে গেছে, তারপর কিন্তু একটা সাইডওয়েজ দেখিয়েছে, কারণ প্রাইস আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস এই পর্যন্ত এসছে। এসে যখন আবার প্রাইস দেখা যাচ্ছে আগের লেভেল ব্রেক করার চেষ্টা করেছে, তখন কিন্তু প্রাইস ওপরের দিকে কিছুটা গেছে, এবং তারপর প্রাইস আবার একটু নিচের দিকে কারেকশন হয়ে এসেছে, কিন্তু এখানেও 50 টাচ করেনি, আবার উপরের দিকে উঠেছে এবং উপরের দিকে গেছে। তো এই করতে 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 50 টাচ করলো কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেলে এসে 50 টাচ করলো, ঠিক আছে? তো এর যে ক্লোজিং ক্যান্ডেল, তো এরকম একটা জায়গাতে এসে আমরা 50 মার্ক করছি, ঠিক আছে? এই জায়গাতে 50 মার্ক করছি। তো এর পরের দিনের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল যখন আরও নিচের দিকে নামবার চেষ্টা করবে, তখন কি হবে, আমরা বেরিয়ে চলে আসবো। তো এটা যদি আমরা করি, তাহলে আমরা কতটা প্রফিট পেলাম? 557 থেকে 757, মানে 200 প্রফিট কিন্তু আমরা করে নিতে পারলাম, শুধুমাত্র এই আরএসআই মোমেন্টামটাকে ধরে। এই 60-40 আর 50 লাইনের যে টেকনিক আমি বললাম, এটাকে ধরে এই ওভারবট, ওভারসোল্ড সাইকোলজি, চার্ট প্যাটার্ন সব কিছুকে ছেড়ে দিয়ে আমরা পিনবার শিখেছি। আমরা পিনবার ক্যান্ডেলেতে কীরকম প্রাইস অ্যাকশন হয় সেটা শিখেছি। আমরা ইনসাইড বার শিখেছি। ইনসাইড বার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কখন আমাদের ট্রেড নেওয়া উচিত সেটা শিখেছি এবং ক্লাসিক্যালি লাগিয়েছি। এখন আজকে যেটা শিখলাম সেটা একদম পিওর লেভেলের প্রাইস অ্যাকশন নয়, টেকনিক্যাল অ্যানালিসিস, মানে প্রাইস অ্যাকশনটাকে অ্যাপ্লাই করলাম কিন্তু একটা ইন্ডিকেটর দিয়ে, এবং সেটা আরএসআইটাকে আমরা মোমেন্টামেতে নিচ্ছি। আরএসআই মোমেন্টামটাকে ধরে কিন্তু আমরা এই ট্রেডটাকে জেনারেট করলাম, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে লং এন্ট্রি আমরা এটা এখান থেকে পেতে পারি, যদি ঠিকঠাক ধৈর্য ধরে জাস্টিফাই করে এন্ট্রি নেওয়া যায় তাহলে। তো তাহলে আমরা বাই সিগন্যাল কিন্তু জেনারেট করে নিতে পারি দীর্ঘদিন। আর সেল সিগন্যালের জন্য কিন্তু ডে চার্টে হবে না, সেল সিগন্যালের জন্য আমাদেরকে এটা একদিনের মধ্যে ইন্ট্রাডেতেই কাজ করতে হবে, তাহলে আমরা 15 ডেতে চলে যাই। তো এখানেও কিন্তু বোঝা যাবে, এখানেও বোঝা যাবে। তো 15 মিনিট না করে এখানে 5 মিনিট করি, 5 মিনিট করলে ব্যাপারটা আরও ইজি হবে। তবে এক্ষেত্রে বড় বড় দেখানোই ভালো, কারণ এই জায়গাতে দেখুন, এটা ওপেনিং ক্যান্ডেল, একদম 9টা 15-তে ওপেনিং ক্যান্ডেল।
এই 9:15-তে ওপেনিং ক্যান্ডেলের আমাদেরকে যেটা করতে হবে, এই ওপেনিং ক্যান্ডেলের হায়ার প্রাইসটাকে মার্ক করে দিতে হবে যে এই হায়ার প্রাইস আর এটা হলো লোয়ার প্রাইস। জেনারেলি ইন্ট্রাডে করতে গেলে আমার একটা ভিডিও রয়েইছে যে প্রাইস যদি উপরের দিকে যায়, মানে এই যে মার্কটা করা হয়ে গেছে এর থেকে উপরের দিকে প্রাইস গেলে আমি লংয়ে যাব স্টপ লস দিয়ে, আর যদি নিচের দিকে আসে তাহলে শর্ট করব স্টপ লস দিয়ে, এবং এই লাইনটাই হবে স্টপ লস। যদি লংয়ে যায় তাহলে এই লাইনের থেকে 2-3 টাকা নিচে স্টপ লস হবে, আর যদি আমরা শর্ট করি তাহলে এই লাইনটার থেকে 2-3 টাকা উপরে স্টপ লস হবে। ক্লিয়ার স্ট্র্যাটেজি, এর মাঝখানে কোনো রকেট সায়েন্স তেমন কিচ্ছু নেই। এইবার ব্যাপারখানা হচ্ছে এটাতে এখানে মোমেন্টাম চলে গেল, এরপর কি হবে? প্রচুর লস হয়ে গেল। এই যে ফোমো, ফিয়ার অফ মিসিং, যাই কিছুই হোক, অপরচুনিটি, এটার থেকে হড়বড়িতে বহুজন বহু ভুল করে। তো এখানে যে ক্যান্ডেলটা আমরা পাচ্ছি এটাকে মার্ক করি, এই জায়গায় আমরা দেখলাম যে এটা নিচের দিকে আসতে শুরু করেছে। ঠিক আছে, এখানে নিচের দিকে আসতে শুরু করার সঙ্গে সঙ্গে আমি যদি এন্ট্রি নিয়ে ফেলি, মানে শর্ট সেল জেনারেট করে দিই, তো শর্ট সেল জেনারেট করে দিলে এখানে কি হতে পারে? শর্ট সেল জেনারেট করা যেতে পারে কি? এখন যদি আরএসআই ধরা হয় তাহলে কিন্তু জেনারেট করা যেতে পারে, কারণ আরএসআইতে এখানে দেখা যাচ্ছে এই ক্যান্ডেলেতেই, মানে এই থার্ড ক্যান্ডেল থেকে ফোর্থ ক্যান্ডেলে যাবার মুখেই কিন্তু 40 ব্রেক করে নিচের দিকে চলে গেছে। আর এটা যে ডাউন ট্রেন্ড, এটা আমরা কখন বুঝেছি? এই ফার্স্ট ক্যান্ডেলেতেই বুঝে গেছি, যে প্রাইস আপারে খুলেছিল তখন কিন্তু 60-র কাছে ফিটেছিল, তারপর মার্কেট ওপেন হয়েছে, উপরে গেছে, নিচে গেছে, অনেক খেলা দেখিয়েছে 5 মিনিট ধরে। সেই খেলা দেখানোর পরে তারপর দেখা গেছে যে প্রাইস কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে, এবং নেক্সট ক্যান্ডেল সেটাকে কনফার্ম করেছে এবং 40 জোন টাচ করে দিয়েছে, তার মানে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড কনফার্ম করার জন্য থার্ড ক্যান্ডেল দিয়েছে, থার্ড ক্যান্ডেল একদম 40 ক্রস করবার মুখে, এবং ফোর্থ ক্যান্ডেল সেখানে কিন্তু মুমেন্টাম আগে কিন্তু দেখিয়ে দিয়েছে যে 40 ক্রস করে নিচের দিকে চলে যাচ্ছে। সুতরাং কেউ যদি এইটার জন্য অপেক্ষা না করে এই ক্যান্ডেলেতেও এন্ট্রি নিয়ে ফেলে, তো সেটা অনেক বেশি তাড়াহুড়ো করা হয়ে যাবে, কারণ এই ক্যান্ডেলটা শেষ হবার পরেই কিন্তু এই পোর্শনের লাইনটা আমরা দেখতে পাবো। সুতরাং তার নেক্সট ক্যান্ডেল পর্যন্ত আমাদেরকে ওয়েট করতেই হবে। তাহলে যারা আরএসআইটাকে পাঞ্চ করতে পারে প্রাইস অ্যাকশনের সঙ্গে এবং পার্টিকুলার স্ট্র্যাটেজির সঙ্গে, বিশেষ বিশেষ দিনে তারা কিন্তু প্রচুর প্রফিট কামিয়ে নিতে পারে। তো এটার থেকেও কিন্তু প্রাইস অ্যাকশনেতে কি বলা হয়েছে, যে এই যে আমাদের এখন একটা রেজিস্ট্যান্স লাইন যেটাতে আমরা এন্ট্রি নেব বলে ভাবছি, তো সেইটাকে যদি ঘুরে গিয়ে সাপোর্ট করে, হ্যাঁ ঘুরে গিয়ে একবার দুবার সাপোর্ট করেছে, এবং এখানেও দেখা যাচ্ছে মোমেন্টাম কিন্তু উপরের দিকে ওভারসোল্ড থেকে আবার উপরের দিকে ঘুরবার চেষ্টা করেছে, কিন্তু তারপরে কিন্তু সে ওভারসোল্ড জোনেই থেকে গেছে। স্টপ লস খুব কাছেই ছিল, স্টপ লস খুব কাছেই ছিল এই ক্যান্ডেলে এন্ট্রি তার ওপরে, আর যদি এই ক্যান্ডেলে এন্ট্রি হয় জাস্ট এই লাইনের থেকে 1 থেকে 2 টাকা উপরে স্টপ লস। ঠিক আছে, তো স্টপ লস হিট করছে না, কিন্তু আমরা লস খেয়ে যাচ্ছি এখানে। এইটুকু লস তো আমাদের হতেই পারে, আর একটু ঘুরে প্রাইস চলে গেলে স্টপ লস হিট করে যাবে, মিনিমাম স্টপ লস। ঠিক আছে, কিন্তু তারপর যে প্রফিট, সেই প্রফিটটা তো আমাদেরকে দেখতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু কারোর হাত নেই, এইখানে কোনো প্রাইস অ্যাকশন নয়, এখানে মার্কেটে অপারেটররা, বিগ প্লেয়াররা মনে করেছে প্রাইসকে নিচের দিকে ঠেলে নামাতে হবে, এবং আস্তে আস্তে এটা লোয়ার প্রাইসে বিট ধরতে ধরতে যারা প্রাইসটাকে আগের মুখেতে হায়ার প্রাইসে ধরে রেখেছিল, ঠিক আছে, কিনতে কিনতে গেছে, তাদের কাছ থেকে কিন্তু তাদের ভিতরে একটা ফিয়ার তৈরি করতে হবে, যে যাতে করে তারা স্টকটাকে ছেড়ে দেয়, কারণ স্টক প্রাইস পড়ে যাচ্ছে। সুতরাং তাদের ফিয়ার আসবে, তারা সেল করবে, নিচের প্রাইসে বিট ধরতে 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 নিচের দিকে নেমে আসবে, তারপর কিন্তু একটা এক্সোশন পর্যায়েতে যাবে, যখন কিন্তু আর এই খেলাটা চলবে না, নতুন গেম শুরু হবে। ঠিক আছে, তো সেই নতুন গেম যখন শুরু হবে, সেখানে নতুন গেম শুরু হতে গেলে সেই 50 কন্ডিশনে যাওয়া যাক। তাহলে নতুন গেম শুরু হচ্ছে এই জায়গায়, ওপরের লাইনটা আমার আর কোনো দরকার লাগছে না, কাজেই যেখানে 50 শুরু হচ্ছে আমি সেইটাতে নেমে চলে আসি। 50 টাচ করে বেরিয়ে চলে যাচ্ছে, মানে কোন ক্যান্ডেলেতে বেরিয়ে চলে যাচ্ছে এখন কিন্তু আমি আরেকটা ক্যান্ডেল মার্ক করি, এই ক্যান্ডেলেতে 50 টাচ করে গেছে। তো 50 টাচ করে গেছে, তাহলে আমার প্রফিট কতটা হয়েছে? এখানে 687-তে আমি এন্ট্রি নিয়েছিলাম, এখন 675 একদিনেতে, তাহলে 10 2 12 টাকা।
ঠিক আছে? তো 12 টাকা প্রফিট কতক্ষণের মধ্যে কটা ক্যান্ডেল হয়েছে? তো যখন এটা টাচ করেছে তখন বাজছে কটা, বা 1টা 20। আর যখন আমি এন্ট্রি নিয়েছিলাম তখন ছিল 9টা 40। তো 9টা 40 থেকে 1টা 20, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 12 টাকা প্রফিট একটাতে, একটা স্টকেতে। ঠিক আছে? তো কেউ বলতে পারে যে এখানে লাস্ট মোমেন্টে যখন এখানে আসছে তখন এখানে ছেড়ে দেওয়া যেতে পারে, যেতেই পারে। ভুলভাল ট্রেলিং করতে গেলে এখানে প্রাইস লেগে যেতে পারে, এই জায়গাতে প্রাইস লেগে যেতে পারে, যে কোনো জায়গায় যেতেই পারে যে কোনো সময়। কিন্তু আমাদের যদি 50 স্ট্র্যাটেজিটা ধরে কাজ করতে হয় তাহলে কিন্তু এই জায়গায়, তো সেক্ষেত্রে মন্দ কি, প্রফিট তো হয়ে গেছে। আর যদি কেউ এখানে যদি এই যে 50 টাচ করে উপরের দিকে গেছে, তো 50 টাচ করে উপরের দিকে যাচ্ছে, নেক্সট ক্যান্ডেল কনফার্ম করছে। তো যখন নেক্সট ক্যান্ডেল কনফার্ম করছে 60-এ ঢুকছে, তাহলে আপ ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। এইখানে একটা কনসলিডেশনের পর আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে এবং হাতে কিছুটা সময় আছে। সুতরাং এই জায়গাতে এন্ট্রি নেওয়া যেতে পারে এই ক্যান্ডেলেতে। কেন না, এখানে এখানে কিন্তু 60-এর উপরে ঢুকতে শুরু করেছে। ঠিক আছে? তো এখানে 60-এর উপরে যদি এখানে এন্ট্রি নেওয়া হয় তাহলে এই যে যেখানটায় 50-তে গিয়েছিল তার থেকে কিছুটা নিচে আমাদেরকে, মানে এই যে সুইংটা ছিল এই জায়গার জোনটাকে কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। জোন বলতে একটু বড় করে দেখালেই বোঝা যাবে, এখানে বেশ কয়েকটা ক্যান্ডেল কিন্তু ছিল, 1 2 3 4 5 6, ছখানা ছোট ছোট ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি হয়েছিল। সুতরাং এই যে জোন, এই জোনটাকে আমাদেরকে কনসিডারেশনের ভেতরে রাখতে হবে, কারণ এই জায়গার মধ্যে কিছু প্রাইস অ্যাকশন হয়ে যেতে পারে। কারণ এখানে কিছু এখনো স্টক রয়ে গেছে যেগুলো সেল করবার জন্য চেষ্টা করবে, কিছু জন এখনো ধরে রেখেছে। ঠিক আছে? বিগ প্লেয়ার্সরা মনে করছে এখানে আরও কিছু স্টক আছে, প্রাইসটাকে আবার নিচের দিকে একবার নামানোর চেষ্টা করা যেতে পারে। তো সেই জায়গায় কিন্তু এটা কি, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, ঘুরে এসে এখানে টাচ করেছে, 50 ক্রস করে গেছিল, ক্রস করে আবার উপরের দিকে গেছে। তো আবার উপরের দিকে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, টাইম আসার আগে পর্যন্ত প্রাইস কিন্তু আস্তে আস্তে 50-র ওপর থেকে 60-তে গেছে ফরচুনেটলি, এবং গিয়ে একটা জায়গায় অনেক কটা ক্যান্ডেল, এটাকে ইনভার্টেড হ্যামার বলা হয়। তো এটা ইনভার্টেড হ্যামার মতো, মানে এও পিনবার টাইপের ক্যান্ডেল, পরপর 3টে পিনবার, মানে ধরে নিতে হবে এখানে বেরিয়ে চলে আসাই ভালো। 50 আসুক আর নাই আসুক, তার কারণ হচ্ছে এটা ইন্ট্রাডে, এখানে তো আমাকে বেরিয়ে আসতেই হবে। আদারওয়াইজ কেউ ওয়েট করতে পারে 3টে 20 পর্যন্ত বা 3টে 15 পর্যন্ত, অটোমেটিক যেখানে গিয়ে মার্কেট ক্লোজ হবে সেই পর্যন্ত। তো এখানেও কিন্তু প্রফিট আসতে পারে। তো এরকম একটা কোনো জায়গায় যদি ছেড়ে দেওয়া হয়, কোনো একটা জায়গায় অ্যাভারেজ জায়গায়, যে এর থেকে বেশি আর হবে না, এরকম একটা জায়গায় যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে 684 টাকা 50 পয়সা, 684 টাকা। আর এখানে এন্ট্রি নিয়েছিলাম কত, 675, 675 684। ঠিক আছে? এইরকম একটা জায়গায় তাহলে মোটামুটি এখানেও ধরা যেতে পারে 10 টাকা প্রফিট, মোটামুটি 10 টাকা প্রফিট। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে আরএসআই ইন্ডিকেটারটা ধরে আমরা কিন্তু বাই সিগন্যাল এবং সেল সিগন্যাল জেনারেট করে ফেলতে পারি, জাস্ট মুমেন্টামটাকে ধরে। তো মুমেন্টামটাকে ধরতে গেলে কিন্তু আমাদের ওই আপ ট্রেন্ড, স্ট্রং আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, স্ট্রং ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মুমেন্টাম, এই মুমেন্টামটাকে ভালো করে বুঝতে হবে। এছাড়া যখন ট্রেন্ড শিফট হচ্ছে, এই যে জায়গায় ট্রেন্ড শিফট হচ্ছে, এই ট্রেন্ড শিফট হতে গেলে তখন কি দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাটায় আমি জাস্ট এটাকে একটু না ঘেরে দিলে বোঝানো যাচ্ছে না, এইটুকুই এই ভিডিওর লাস্ট পোর্শন। এই জায়গাটাতে কিন্তু ট্রেন্ড শিফট হচ্ছে। তো যখন ট্রেন্ড শিফট হচ্ছে দেখা যাচ্ছে এখানে কিন্তু ওই 20 থেকে 40-এর ভেতরেই ঘোরাঘুরি করছে। ঠিক আছে? স্টক প্রাইস কিন্তু 20 থেকে 40-এর ভেতরে, মানে নিচের থেকে ট্রেন্ড শিফট হচ্ছে, তখন 20 থেকে 40-এর ভেতরে ঘোরাঘুরি করছে। আবার একটু দেখি, যদি আমরা দেখতে পাই যে ট্রেন্ড শিফট, একটু নতুন ট্রেন্ড শিফট দেখি। ট্রেন্ড শিফট এই জায়গাতে ট্রেন্ড শিফট হয়েছে, এখানে এর থেকে নিচের দিকে নেমে এসছে, কিন্তু ওপরের দিকে যখন যাচ্ছে তখনও কিন্তু ওই 80 থেকে 60-এর ভেতরে ঘোরাঘুরি করছে প্রাইস। 80 থেকে 60, মানে 60 থেকে 80, 80 থেকে 60, এই জায়গাতে প্রাইস ঘোরাঘুরি করছে। সুতরাং এই জায়গাতে একটা ট্রেন্ড শিফট হবার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে একটা ট্রেন্ড শিফট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু
ট্রেন্ড কখন রিভার্সাল আসছে, কখন এটা কি বলবো আপ ট্রেন্ড মুমেন্টাম নিচ্ছে, কখন ডাউন ট্রেন্ড মুমেন্টাম নিচ্ছে, এই মুমেন্টামটাকে কিন্তু সহজে আরএসআই ইন্ডিকেটরটা দিয়ে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তার মানে কারেক্টিভ পুলব্যাক এটাও কিন্তু ধরা যেতে পারে এখান থেকে। এই জায়গায় কারেক্টিভ পুলব্যাক যদি সেরকম একটা, এই জায়গাতে কারেকশন ঠিকঠাক মতো লেভেলে দেখতে পাচ্ছি না, দেখি একটু। হুম, ঠিক আছে, এই জায়গায় কারেকশন এই যাচ্ছে, এখান থেকে প্রাইস উপরের দিকে গেছে এই পর্যন্ত, এই দিকে যাবার পরে এই যে কারেকশন হচ্ছে, এই কারেকশনের পর যে পুলব্যাক হচ্ছে এটাও কিন্তু ধরা যাচ্ছে। কোন কোন জায়গায় ধরা যাচ্ছে? ফার্স্ট অফ অল এখানে দেখা যাচ্ছে, এখানে নেমেছে, নেমে উপরের দিকে গেছে, এটা একটা কারেক্টিভ পুলব্যাক। এরপরে আবার নিচের দিকে নেমে এসছে, এরপরে উপরের দিকে যাচ্ছে কারেক্টিভ পুলব্যাক, আবার নিচে নেমে এসছে, আবার উপরের দিকে যাচ্ছে কারেক্টিভ পুলব্যাক, এবং এই জায়গা থেকে নিচের দিকে নেমে এসছে, উপরের দিকে যাচ্ছে কারেক্টিভ পুলব্যাক, আবার উপরে যেতে যেতে নিচে নেমে এসেছে, তারপরে আবার এটা উপরের দিকে যাচ্ছে, তার মানে এটা আবার কারেক্টিভ পুলব্যাক। এবার পুল কন্ডিশনটা, এটা মানে এটাকে আহ, এই যে যাচ্ছে এটা, এটা ইম্পালস, আর এই দিকে এটা কারেক্টিভ ওয়েভ, ইম্পালস ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালস কারেক্টিভ, ইম্পালস কারেক্টিভ। তো এই ইম্পালস মোমেন্টামটাকেও ধরা যেতে পারে, কারেক্টিভ মোমেন্টামটাকেও কিন্তু এখান থেকে ধরা যেতে পারে। তাহলে মোটামুটি আজকের আলোচনা থেকে আরএসআই ইন্ডিকেটর সম্পর্কে এই যে একটা 41 মিনিটের ভিডিও আমি তৈরি করলাম, এটা একটা সলিড ইনফরমেশনের ভিডিও, এবং এর অ্যাডভান্স বলে আর কোনো কিছুই নেই। এটা বারবার প্র্যাকটিস করতে হবে আর ব্যাক টেস্ট করতে হবে। যখন প্রপার নলেজ তৈরি হবে তখন অ্যাকিউরেসি অতি অবশ্যই আসবে। তাহলে বন্ধুরা, এতক্ষণের আলোচনা শুনে যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, বেশি বেশি করে লাইক করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। বেশি লাইক বেশি শেয়ার মানে বেশি ভিউ, আর বেশি ভিউজ মানেই হচ্ছে আমার চ্যানেলের গ্রোথ একদম ধাড়ধেড়িয়ে বাড়বে। চ্যানেলের গ্রোথ যদি বাড়ে তাহলে কিন্তু সাবস্ক্রিপশানও বাড়বে আশা করছি। তো চ্যানেলের গ্রোথ বাড়লে আমারও যেমন লাভ, আপনাদেরও লাভ, কারণ আমার চ্যানেল যখন যত বাড়বে তত আমার উৎসাহ বাড়বে, উৎসাহ বাড়লে আমি আরও ভালো টপিকস, আরও ভালো ডিটেলসে, আরও ভালো করে উপস্থাপনা নিয়ে আপনাদের কাছে আসতে পারবো, আরও বেশি টেকনিক্যালি ইকুইপমেন্টস, যন্ত্রপাতি সমস্ত কিছু দিয়ে ডিজাইন করে আরও নানা রকমভাবে দেখিয়ে এলাবোরেটলি বলার, বোঝানোর সুযোগ পাবো, বা মানে শেখানোর সুযোগ পাবো। তো সেই কারণের জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কারণ আমার উৎসাহ পাওয়াটা খুবই জরুরি। আর সাবস্ক্রিপশান তো ফ্রি। তো আগামী দিনে এইরকমই একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ব্যাক টেস্টিং করতে থাকুন। ধন্যবাদ।